খেলছিল ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ডিভাইড অ্যান্ড রুলটাকেই প্রধান হাতিয়ার তৈরি করে 1857 মহাবিদ্রোহের পর। আচ্ছা, মুসলিমরা যাতে রাজনৈতিক ক্ষমতা পায়, ব্রিটিশদেরকে সাপোর্ট করবে মুসলিমরা এবং মুসলিমরা যাতে রাজনৈতিক ক্ষমতা পায়, এটা ছিল এই মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য। যেটা মুসলিম লীগ তৈরি হয় এবং আরেক দিকে চলে যায় কিন্তু কংগ্রেস, অর্থাৎ ডিভাইড হয়ে যায় কংগ্রেস এবং মুসলিম লীগ। না, পরবর্তীতে গিয়ে পাকিস্তান তৈরি করে, পাকিস্তানের ডিমান্ড করে, তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওই আলিগড় আন্দোলনের প্রভাব থেকেই আসছে। এবং রিভলিউশন, তো চরমপন্থী যারা ছিল তারা রিভলিউশন করতে চাইছিল, তারা ক্রান্তি করতে চাইছিল। আর নরমপন্থী যারা ছিল তারা ইভলিউশন করতে চেয়েছিল, তারা শান্তির মাধ্যমে হয় মুসলিম লীগ এবং কংগ্রেসকে আলাদা করার সেটা ভেস্তে যায়। এবং চরমপন্থী নরমপন্থী এই দুজনও একসঙ্গে হয়েছে। সুতরাং হয়ে গেছে যে কি করে এটা সম্ভব হলো, আমরা এত চেষ্টা করলাম তবুও এরা মিলে গেল। ইংরেজদের অবস্থা কিন্তু এই রকম হয়ে গেছিল এবং ব্রিটিশরা বাধ্য হয়ে মন্টেগু অফার বা অগাস্ট অফারটা কিন্তু নিয়ে আসলো। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সিম্বল। আজকেও চলে এলাম ইতিহাসের আরেকটা টপিক নিয়ে, সেটা হলো মুসলিম লীগ। আচ্ছা, এর আগের ক্লাসটাতে আমরা ইতিহাসে দেখেছিলাম যে আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খানের নাম কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলিম সমাজকে অন্ধকার থেকে শিক্ষার আলোকে নিয়ে আসার জন্য আলিগড় আন্দোলনের সূচনা ঘটিয়েছিল এবং ভারতবর্ষে মুসলিম সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটিয়েছিল এবং তার সঙ্গে ব্রিটিশদের অধীনস্থ হওয়ার চেষ্টা করছিল। কারণ তিনি ভেবেছিলেন যে একমাত্র ব্রিটিশরাই মুসলিম সমাজকে অন্ধকার থেকে বাইরে বের করে আনতে পারে, একমাত্র ব্রিটিশরাই মুসলিম সমাজকে আহ, গুরুত্ব দিতে পারে, রাজনৈতিক একটা অবস্থান দিতে পারে। ঠিক আছে, এবং এটাও আমরা দেখেছিলাম যে তিনি কংগ্রেসকে, যেই কংগ্রেস 1885-তে তৈরি হয়, এবং কংগ্রেসকে তিনি বলেছিলেন যে কংগ্রেস হচ্ছে বাঙালি বাবুদের দ্বারা গঠিত একটা হিন্দু সংগঠন, কংগ্রেস কোনোদিনও মুসলিমদের জন্য হতে পারে না, তাই তিনি মুসলিম সমাজকে কংগ্রেসের থেকে দূরে থাকতে বলেছিলেন। তো এখানে যদিও সুপ্তভাবে আমরা দেখতে পারি যে পেছন দিকে এই ডিভাইড অ্যান্ড রুলটা খেলছিল ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ডিভাইড অ্যান্ড রুলটাকেই প্রধান হাতিয়ার তৈরি করে 1857 মহাবিদ্রোহের পর। তো যাই হোক, আগের ভিডিওটারই এটা সেকেন্ড পার্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে মুসলিম লীগ। আমরা দেখেছিলাম যে আলিগড় আন্দোলনের গর্ভেই কিন্তু মুসলিম লীগের জন্ম। তো এইখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ঢাকার নবাব সলিমুল্লাহ খান, আগা খা এবং এখানে জিন্না পরবর্তীতে গিয়ে পাকিস্তান তৈরি করে, পাকিস্তানের ডিমান্ড করে। তো সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওই আলিগড় আন্দোলনের প্রভাব থেকেই আসছে এবং যেখানে সব থেকে বড় ভূমিকা পালন করে মুসলিম লীগ। এবং মুসলিম লীগ কংগ্রেসের মতোই একটা রাজনৈতিক দল হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করে 1906 থেকে। ক্লিয়ার? আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা আলিগড় দেখেছিলাম, ন্যাশনালিজম সেপারেটিজম দেখেছিলাম, ডিভাইড অ্যান্ড রুল দেখেছিলাম, তারপর হিন্দু মুসলিমের আগে মেলবন্ধন ছিল, তারপর থেকে ব্রিটিশরা এইরকম করে দিয়েছিল, তারপরে প্রেক্ষাপট দেখেছিলাম, তারপরে আমরা ব্রিটিশরা আলিগড় আন্দোলনের সুযোগ নিয়েছিল, স্যার সৈয়দ আহমেদ খান সম্পর্কে আমরা জেনেছিলাম, আহ, পাশ্চাত্য শিক্ষার বিস্তার দেখেছিলাম, সেখান থেকে আলিগড় আন্দোলন শুরু যে হয়েছিল সেটা দেখেছিলাম, সৈয়দ আহমেদ খান কি কি করেছিল সেটা আমরা দেখেছিলাম, আলিগড় কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যেটাকে MAO কলেজ বলা হচ্ছে, সেটা তৈরি করেছিল এবং 1920 সালে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়, সেটা আমরা দেখেছিলাম। তারপর সৈয়দ আহমেদ খানকে কি মুসলিম সমাজের রাজা রামমোহন রায় বলা যায় কিনা সেটা আমরা দেখেছিলাম। তারপরে বিভিন্ন সমালোচনা আমরা দেখেছিলাম যে আলিগড় আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল এবং আলিগড় আন্দোলন পরবর্তীকালে গিয়ে মুসলিমরা বিশেষত ইংরেজদের মানে ইংরেজদের পায়ের নিচে কেন চলে গিয়েছিল এবং ইংরেজরা তাদেরকে কিভাবে কাজে লাগিয়েছিল। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখার, যে ইংরেজরা কি করত, ইংরেজরা সেই সময় যারা তাদের কথা অনুযায়ী চলবে, যারা মানে যেই সমস্ত ভারতীয়রা তাদের কথা অনুযায়ী কাজ করবে, তাদের স্বার্থে কাজ করবে, তো তাদেরকে না তারা বিভিন্ন রকমের উপাধি দিয়ে দিত, যেমন নাইট উপাধি, ঠিক আছে, তো এরকম অনেক কিছু উপাধি দিয়ে দিত তারা খুশি হয়ে। তো সলিমুল্লাহ, সরি, স্যার সৈয়দ আহমেদ খানকেও দিয়েছিল, যদিও স্যার সৈয়দ আহমেদ খান ব্যক্তিগতভাবে খুবই ভালো ছিল, কিন্তু 1887-র পর স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু পুরোপুরিভাবে তার রূপটাকে বদলে দেয়। তারপর আমরা দেখেছিলাম যে এই আলিগড় আন্দোলনের রেশ টেনেই হিন্দু মুসলিমদের মধ্যে ডিভাইড করার জন্য 1905 সালে লর্ড কার্জন বেঙ্গলকে পার্টিশন করতে চায়, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এবং তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবটা চালু করে, এটাও আমরা দেখেছিলাম বা আমরা সবাই জানি। আচ্ছা, সিমলা দৈত্য আমরা দেখেছিলাম, যে সিমলা দৈত্য সেই সময় আগা খা, যে মুসলিমদের এক অনেক বড় নেতা ছিল, তার সঙ্গে গভর্নর লর্ড মিন্টোর একটা চুক্তি হয় যেটা সিমলা দৈত্য নামে পরিচিত। সেখানে আগা খা 35 জন মুসলিমদের নিয়ে গিয়েছিল এবং লর্ড মিন্টো কি করে, মুসলিমদের স্বতন্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিসাবে স্বীকৃতি দেয় এবং পৃথক নির্বাচনের কথা বলে, যেখান থেকে কিন্তু সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বা
অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্ম হয় এই সিমলা দপ্তর থেকেই। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হলো ঢাকার নবাব সলিমুল্লাহ খান 1906 সালে ডিসেম্বর মাসে ঢাকাতে কনফারেন্স করে মহামেডান এডুকেশন কনফারেন্স যেটা ছিল, সেখানে কিন্তু অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906 30শে ডিসেম্বর মানে আনুষ্ঠানিকভাবে একটা দল তৈরি হয়ে যায়, একটা পার্টি তৈরি হয়ে যায় কংগ্রেসের বিপরীতে। এই যে এই ছবিটা হচ্ছে ঢাকার নবাব সলিমুল্লাহ খানের, এবং এই মুসলিম লীগের প্রেসিডেন্ট নিযুক্ত হয় আগা খা। ঠিক আছে, এবং আগা খার উদ্দেশ্য কি ছিল মুসলিম লীগ তৈরি করার পিছনে? যে ব্রিটিশদেরকে সাপোর্ট করবে মুসলিম লীগ, মানে কোনো মুসলমান আর হিন্দুদের সঙ্গে একজোট হয়ে কাজ করবে না, কারণ মুসলিম এখন থেকে শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখবে। অর্থাৎ তারা কি করে, তারা ধীরে ধীরে না ন্যাশনালিজম থেকে সেপারেটিজমে চলে যায় এবং শুধুমাত্র নিজেদের স্বার্থ দেখছিল। ওইদিকে কংগ্রেস কিন্তু জাতীয়তাবাদের সুর গাইছিল, ভারতবর্ষকে স্বাধীনতার চেষ্টা করছিল, স্বাধীন করার চেষ্টা করছিল। কিন্তু এইদিকে মুসলিমরা, মানে ইংরেজরা এমনভাবে তাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে যে মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে আদার্স যারা ভারতবাসী ছিল তাদেরকেও তারা পেটে লাথি মারতে কিন্তু প্রস্তুত ছিল। আচ্ছা, মুসলিমরা যাতে রাজনৈতিক ক্ষমতা পায়, ব্রিটিশদেরকে সাপোর্ট করবে মুসলিমরা, এবং মুসলিমরা যাতে রাজনৈতিক ক্ষমতা পায়, এটা ছিল এই মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে মুসলিম লীগের প্রেসিডেন্ট নিযুক্ত হন আগা খা, এবং আমরা দেখি যে আলীগড় আন্দোলনের গর্ভেই কিন্তু মুসলিম লীগের জন্ম। আচ্ছা, এই মুসলিম লীগই কিন্তু পরবর্তীকালে এই ভারতবর্ষটাকে হিন্দু মুসলিম ধর্মের ভিত্তিতে প্রায় দুটো ভাগে ভাগ করে দেয়। একটা পাকিস্তান, পূর্ববঙ্গকে নিয়ে পাকিস্তান, আরেকটা কিন্তু ভারতবর্ষ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা আজকে দেখব যে এই মুসলিম লীগের পিছনে আরও কি কি ব্যাকগ্রাউন্ড ছিল, ইংরেজরা এমন আর কি কি করছিল যে বাধ্য হয়ে মুসলিম লীগটা তৈরি হয়। আচ্ছা, এমওএ কলেজ মানে হচ্ছে ওই স্যার সৈয়দ আহমেদ খান যে কলেজটা তৈরি করেছিল, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, সেই কলেজের একজন অধ্যাপক ছিল থিওডোর বেক নামে, অবশ্যই ব্রিটিশ। ঠিক আছে, এই থিওডোর বেক না অনেক উস্কায়। ও বলে যে ব্রিটিশ আর মুসলিম তো একসঙ্গে বন্ধু হতে পারে, একসঙ্গে মিলে থাকতে পারে, কিন্তু একটাই শর্ত, হিন্দু আর মুসলিমকে আলাদা করতে হবে। কারণ ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে এই হিন্দু মুসলিম যতদিন এক থাকবে, যতদিন এরা ভাই ভাই থাকবে, ততদিন আমরা আর এদের ওপর শাসন করতে পারবো না। আমাদের শাসনটাকে দীর্ঘস্থায়ী করার একমাত্র উপায় হলো হিন্দু মুসলিমকে আলাদা করা। আচ্ছা, তারপরে হিন্দি এবং উর্দু ভাষার একটা দ্বন্দ্ব লাগিয়ে দেয় ব্রিটিশরা। কি করে, উত্তরপ্রদেশের আওয়াত বলে একটা জায়গা রয়েছে, সেখানে সরকারি ভাষা ছিল উর্দু। সেই সরকারি ভাষাটাকে চেঞ্জ করে, মানে উর্দুটাকে চেঞ্জ করে কি করে দেয়, হিন্দি করে দেয়। এর ফলে কি হয়, এর ফলে আওয়াদের মুসলিমরা, উত্তরপ্রদেশ তো একটা বিশাল বড় রাজ্য, কারণ এখনো আমরা দেখি যে ভারতবর্ষের এখনো ভোটে ঠিক আছে, যেই দলটা বা যেই পার্টিটা উত্তরপ্রদেশকে ক্যাপচার করতে পারবে সে সমগ্র ভারতকেই প্রায় ক্যাপচার করতে পারবে। ঠিক আছে, তো উত্তরপ্রদেশের গোটা উত্তরপ্রদেশ মুসলিমরা, ঠিক আছে, এই হিন্দুদের বিরুদ্ধে খেপে যায়। ঠিক আছে, এবং মানে যেহেতু উর্দু থেকে হিন্দিতে মানে ট্রান্সফার করে দেয় ইংরেজরা। ঠিক আছে, হিন্দুরা কিন্তু করেনি, কিন্তু ইংরেজরা এমন একটা চাল চেলেছিল যে ওদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। আচ্ছা, আর কি করে ব্রিটিশরা, ব্রিটিশরা ইতিহাসকে বিকৃতি করে দেয়। হিন্দুদেরকে শোনায় যে তোমাদের সময় গুপ্ত বংশ, তোমাদের সময় পাল বংশ, এরা ভালো ছিল, কিন্তু এই যে মোগল সাম্রাজ্য, এই যে সুলতানি সাম্রাজ্য, এরা ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে, এরা তোমাদের ধর্মটাকে নষ্ট করে দিয়েছে। এইভাবে মুসলিমদের নিন্দা হিন্দুদের কাছে করে এবং হিন্দুদের নিন্দা মুসলিমদের কাছে করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখতে পাই আমরা যে কংগ্রেস এবং ওইদিকে স্যার সৈয়দ আহমেদ খান আর এদিকে জিন্নাহ, ঠিক আছে, মানে এরা একত্রিত একদিকে হয়, যেটা মুসলিম লীগ তৈরি হয়, এবং আরেক দিকে চলে যায় কিন্তু কংগ্রেস, অর্থাৎ ডিভাইড হয়ে যায় কংগ্রেস এবং মুসলিম লীগ। এবং আমরা আরো দেখতে পারি এই যে কংগ্রেস এবং হচ্ছে মুসলিম লীগ টোটালটাই কিন্তু মানে এদের মধ্যেই লাগিয়ে দেয়। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো, এমন একটা সিচুয়েশন করছিল। আচ্ছা, তারপর দেখি আমরা যে এই ডিভাইডের ফলে কি হয়, আগে তো এরকম ছিল, আগে তো আমরা ভাই ভাই ছিলাম, আগে তো আমরা ভারত মাতার দুটো চোখ ছিলাম, কিন্তু সেখান থেকে কিন্তু এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, যেটা ডিভাইড অ্যান্ড রুলের কিন্তু প্রত্যক্ষ প্রভাব। আচ্ছা, তারপরে আরেকটা করে কংগ্রেসটাকেই ভেঙে দেয়, কংগ্রেসটার মধ্যে খোঁচা লাগিয়ে দেয় কারা, ব্রিটিশরা। চরমপন্থী একটা দল তৈরি হয়, নরমপন্থী একটা দল তৈরি হয়। প্রধানত কংগ্রেস, মানে চরমপন্থী এখানে বোঝা যাচ্ছে যারা চরম, মানে শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যারা চরম, যারা অ্যাগ্রেসিভ, আর অপরদিকে নরম, যারা শান্ত। তো এখানে একটা জিনিস আমার বলার আছে, মানে কোনো একটা চেঞ্জের জন্য, সোশ্যাল চেঞ্জের জন্য না দুটো হাতিয়ার মানুষ ইউজ করতে পারে, একটা শান্তি আর একটা ক্রান্তি। ইংরাজিতে একটা ইভলিউশন আর একটা রিভলিউশন। তো চরমপন্থী যারা ছিল তারা রিভলিউশন করতে চাইছিল, তারা ক্রান্তি করতে চাইছিল। আর নরমপন্থী যারা ছিল তারা ইভলিউশন করতে চেয়েছিল, তারা শান্তির মাধ্যমে
আলোচনার মাধ্যমে, ঠিক আছে, নিজেদের অধিকারটা পেতে চাইছিল। তো কংগ্রেসটা কিন্তু ভাগ হয়ে যায় কোথায়? সুরাট অধিবেশন। এই যে সুরাটে কংগ্রেসের অধিবেশন হয় 1907 সালে, সেখানকার প্রেসিডেন্ট ছিল সুরাটে, মানে কংগ্রেসের তো প্রতি বছর একটা করে অধিবেশন হতো, সেই সুরাট অধিবেশনে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল রাসবিহারী বসু। এবং এই সিচুয়েশনটা তৈরি হয়ে যায়। এই যে আমরা এখানে দুজনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং এই যে পেছনে যে রেফারিটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্রিটিশরা ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে ১৯০৯ সালে সেপারেট ইলেক্টোরেট ফর মুসলিম, মানে মরলে মিন্টো সংস্কার আইন আসে। মরলে মিন্টো, মরলে সম্ভবত ছিল ভাইসরয় এবং মিন্টো সম্ভবত ছিল সদস্য ওই ব্রিটিশদের। তো এই সংস্কার, সরি, মিন্টো ছিল ভাইসরয় এবং মরলে ছিল সদস্য। তো তারা একটা সংস্কার আইন নিয়ে এসে বলে যে মুসলিমদের জন্য পৃথক ভোট প্রয়োজন। মুসলিমদের জন্য, মানে মুসলিমরাই মুসলিমদেরকে নেতা তৈরি করবে এবং মুসলিম নেতা থাকবে। তো এইরকমভাবে তারা মুসলিমদেরকে মুসলিমদেরকে উৎসাহ দিতে থাকে হিন্দুদের বিরুদ্ধে যাওয়ার জন্য। ক্লিয়ার? তো মরলে মিন্টো সংস্কার আইনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তো এত কিছু কিন্তু তারা শুধুমাত্র শাসনটাকে আরো দীর্ঘস্থায়ী করার জন্য, ভারতবর্ষে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার জন্য, বিভেদ তৈরি করার জন্য এত কিছু কিন্তু তারা করেছিল। আচ্ছা, এরপর আমরা যেটা দেখি যে আপনা টাইম আয়েগা। এরপর একসময় চাকা ঘোরে, ঠিক আছে? ভারতীয়রাও এতদিন তো ভারতীয়রা কাঁদছিল যে নিজেদের ঘরেই একে অপরের শত্রু হয়ে যাচ্ছে শুধুমাত্র থার্ড পার্সেন্টের জন্য। তো এখন ভারতীয়দের চাকাটা একটু ঘুরলো, ঠিক আছে? এবং আপনা টাইম আয়েগা, এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হলো। এর ফলে কি হলো? এর ফলে এই যে ইংরেজদের অবস্থা হয়ে গেল এরকম। ঠিক আছে? ইংরেজরা ভয়ে, ঠিক আছে? ইংরেজরা কি লজ্জায়, ইংরেজরা মানে কাঁদতে বাধ্য হয়েছে। ইংরেজরা একদম, মানে কি বলবো? মানে একদম আ নাজেহাল হয়ে গেছে যে কি করে এটা সম্ভব হলো? আমরা এত চেষ্টা করলাম তবুও এরা মিলে গেল। ইংরেজদের অবস্থা কিন্তু এইরকম হয়ে গেছিল। ঠিক আছে? আচ্ছা, এই যে ১৯১১ সালে এমন কিছু ঘটনা হয় যার ফলে ভারতীয়রা ইংরেজকে লাথি মারে এবং ইংরেজরা ভয় পেয়ে যায়। ইংরেজরা পরবর্তীকালে আমরা দেখব যে এই ১৯১১ পর এমন কিছু ইনসিডেন্টস ঘটতে থাকে যে ভারতীয়রা, মানে স্বাধীনতাটা যে পাবেই, ইংরেজরা এই বিষয়ে নিশ্চিত হয়ে যায়। ঠিক আছে? তখন ইংরেজরা অনেক কিছু বলতে থাকে যে হ্যাঁ, তোমাদেরকে আমি এরকম উম আ কি ডমিনিয়ন স্টেট করব। ঠিক আছে? তো তখন ইয়ে বলে, জওহরলাল নেহেরু বলে যে না, আমাদের পূর্ণ স্বরাজ চাই। তো নেহেরু রিপোর্ট-টিপোর্ট অনেক কিছু আমরা দেখতে পারবো ১৯১১ পরে। তো ১৯১১ তে কি হয়েছিল প্রধানত? ১৯১১ তে বঙ্গ আর কিন্তু ভঙ্গ হয় না। অর্থাৎ বেঙ্গলটাকে আর ভাগ করতে পারে না। বেঙ্গলটা কিন্তু একসঙ্গেই থাকে। বঙ্গভঙ্গ রদ করে কে? লর্ড হার্ডিং টু। ঠিক আছে? বঙ্গভঙ্গটাকে রদ করে। এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে কলকাতা থেকে, আগে তো ভারতবর্ষের রাজধানী কলকাতাতে ছিল, এই সমস্ত জায়গায় কলকাতাতে আছে। সেখান থেকে দিল্লিতে চলে আসে ভারতবর্ষের রাজধানী ১৯১১ সালে এবং বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। সুতরাং এইখানে একটা ভারতবর্ষের অ্যাচিভমেন্ট। ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? লখনৌ চুক্তি হয়। ঠিক আছে? হিন্দু মুসলিম ইউনিটি হয়। এই যে মুসলিম লীগ এবং উম আ কংগ্রেস, এরা দুজন একসঙ্গে মিলিত হয় এই লখনৌ চুক্তিতে এবং এই মহান কাজটা যে করেছিল সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এই বাল গঙ্গাধর তিলককে আমরা কিন্তু অশান্তির জনক কোথাও না কোথাও বলে থাকি। আচ্ছা, এই বাল গঙ্গাধর তিলকই এই ইউনিটিটা করেছিল এবং সে কংগ্রেসের সেই সময়কার প্রেসিডেন্ট ছিল। তো বাল গঙ্গাধর তিলক ইউনিটি করেছিল এবং শুধুমাত্র মুসলিম লীগ এবং কংগ্রেসই না, আ কংগ্রেস মুসলিমদের কথা মানে, মানে এখন থেকে কংগ্রেস মুসলিমদের ফিলিংসটা বুঝতে পারে, ভোটের সিট দেয়। ঠিক আছে? কংগ্রেস এতদিন যেটা করেনি ধর্মের ভিত্তিতে সংখ্যালঘুদের, মানে ধর্মের ভিত্তিতে এতদিন যেটা করেনি সেটা এখন কংগ্রেস করে যে না, মুসলিমদের কথাও শুনতে হবে। আমরা ২ ভাই একে অপরকে একে অপরের অনুভূতিটাকে বুঝবো এবং আমরা একে অপরকে সাহায্য করে কিন্তু চলবো। আচ্ছা, আর কি হয়? চরমপন্থী এবং নরমপন্থী একসাথে হয়। যেটা আমরা দেখলাম যে যেটা এখানে হয়ে গেছিল এই যে এখানে আমরা যেটা দেখলাম ১৯০৭ সালে সুরাট অধিবেশনে নরমপন্থী, চরমপন্থী ডিভাইড হয়ে যায়, সেটা কিন্তু এখানে গিয়ে পরবর্তীতে আমরা দেখতে পারি যে নরমপন্থী, চরমপন্থী এক হয়ে যায়। ঠিক আছে? এইরকম এই কারান অর্জুনের মতো হয়ে যায়। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই ব্রিটিশদের যে প্ল্যান, ১ম প্ল্যান বঙ্গভঙ্গ, সেটা রদ হয়। মুসলিম লীগ এবং কংগ্রেসকে আলাদা করা, সেটা ভেস্তে যায় এবং চরমপন্থী, নরমপন্থী এই দুজনও একসঙ্গে হয়ে যায়। সুতরাং ব্রিটিশদের ওপর কিন্তু চাপ আসে। বোঝা যাচ্ছে? এবং পরবর্তীকালে আমরা দেখি যে আগস্ট অফার বা মন্টেগু অফার আ আসে, ঠিক আছে? রিফর্মস আসে, যেটাকে আমরা বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এখানে কি করা হয়? এখানে এত কিছুর পর ব্রিটিশরা বুঝতে পারে যে তাদের অবস্থা শোচনীয়। তখন তারা এই ইয়েটাকে থামানোর জন্য, এই আগুনটাকে একটু শিথিল করার জন্য, এই বিদ্রোহ, কারণ একটা বিদ্রোহের মতো সিচুয়েশন হয়ে গিয়েছিল না? এতদিন যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা এবার একসঙ্গে আসলো। তো জোরটা বাড়ল কি না?
তো এখন কিন্তু ব্রিটিশরা যে কোনো মুহূর্তে হিলে যেতে পারে। তো এই জন্য তারা এটাকে একটু শিথিল করার জন্য আরেকটা কূটনৈতিক চাল চালে, সেটা হচ্ছে যে ভারতীয়দেরকে আশা দেয় যে হ্যাঁ, আমি তোমাদের স্বাধীনতার কথা ভাববো। এই বলে ভারতীয়দেরকে শান্ত করে রাখে। ক্লিয়ার হলো? তো যাই হোক, আজকের এই ভিডিওটাতে আমরা দেখলাম মুসলিম লীগের কেন প্রতিষ্ঠিত হলো মুসলিম লীগ? মুসলিম লীগ পরবর্তীকালে গিয়ে কংগ্রেসের সঙ্গে মিলে গেল। কংগ্রেসের চরমপন্থী, নরমপন্থী একসঙ্গে হলো এবং ব্রিটিশদের কিন্তু আবার রাতের ঘুমকে কিন্তু কেড়ে নিল এবং ব্রিটিশরা বাধ্য হয়ে মন্টেগু অফার বা অগাস্ট অফারটা কিন্তু নিয়ে আসলো। এর পরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে নেহেরু রিপোর্ট আসে, তারপর জওহরলাল নেহেরু বলে যে না আমাদের পূর্ণ স্বরাজ চাই। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো আমরা একটার পর একটা দেখতে থাকবো। ক্লিয়ার? তারপরে গোলটেবিল বৈঠক বসে, আমরা জানি যে ৩ টা গোলটেবিল বৈঠক বসেছিল। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা একটার পর একটা দেখতে থাকবো এবং আমরা দেশ স্বাধীনতার পথে কিন্তু ধীরে, ধীরে এগোবো। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ।